শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অশনি নিপাত। রবিবার সকাল সকাল সেই সোনারপুর থেকে বকুল দেবী সটান এসে হাজির। প্রখর বৈশাখের সমস্ত তীব্রতাটুকুকে এক্কেবারে মনে শরীরে ধারণ করে সকলকে অতিশয় চমকে দিয়ে তার চেয়েও বেশি আশঙ্কিত করে তিনি উপস্থিত হলেন ছোট ভাই মানে নির্মলেন্দু ঘোষালের বাড়ির গেটের সামনে। তখন সবে সকাল 8:30 বাজে। রবিবার ছেলে বৌমার অফিসে তাড়া নেই, টলমলের স্কুলে তাড়া নেই, গরমটাও পড়েছে কদিন সাংঘাতিক। তাই ওই ভোরের দিকের ঘুমটুকু অলসতা নিয়েই আজ সকাল হয়েছে সরিতার, মানে নির্মলেন্দুবাবু সংসারের। ঘোষালবাবু রিটায়ার মানুষ, ছেলে বৌমা এখনো একটু ঘুমাচ্ছে। তাই সবে আয়েশ করে 2 কাপ চা নিয়ে সবে বসেছে স্ত্রী সরিতার সাথে। এমন সময় বাইরে ওই বাজখাই কণ্ঠস্বর কার? যদিও চেনা, তবুও বিশ্বাস হয় না। এই নিমু, এই নিমু, কি রে, তোরা সব কোথায়? বেলা 10টা বাজতে চললো, ঘুম ভাঙেনি? সরিতা বলল, ছোটদির গলা না? বাইরে এসে চক্ষুকর্ণের বিবাদভঞ্জন হলো। হ্যাঁ তাই। এবার অবাক হওয়ার পালা। সে কি, না কোনো খবর না কোনো কথা, এভাবে ছোটদির আগমনের কারণ? এই তো 2 দিন আগেই পয়লা বৈশাখে প্রণাম জানানোর সময়ও তো কিছুই বলল না। না ছোটদি, না অনুপম, না যুথিকা। কিন্তু লটবহর দেখে তো মনে হচ্ছে এ পরিকল্পনা পূর্বমতেই হয়েছে। তবে হতবাক অবস্থাখানা বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। আবার বাজখাই কণ্ঠস্বরে হুকুম এলো, কি রে নিমু, বউয়ের পাশে হাঁ করে দাঁড়িয়ে থাকবি? যা রিক্সা ভাড়াটা দে। আর সরিতা, তুই তো ছেলে বাপিকে ডাক, আমার ব্যাগপত্তর ভেতরে নিয়ে যাক। এই নির্দেশ বলিতে ঘোর কাটল স্বামী স্ত্রীর। সুতরাং আপাতত হতবাক অবস্থাখানা গোপন রেখেই সরিতা এবার সোচ্চারে ননদ বন্দনা করতে শুরু করলো, একমুখ হাসি টেনে। ও মা, ছোটদি, কতদিন পর, কি ভালো লাগছে। এসো এসো, ভেতরে এসো। একেবারে তেতে পুড়ে এসেছো যে। থাক থাক ওসব, ও তোমার ভাই ভেতরে নিয়ে যাবে খন। তুমি ভেতরে চলো। বলে সবে পা এগিয়েছে, অমনি প্রশ্নের খোঁচা বন্দনা দেবীর থেকে এগিয়ে এলো। কেন, নিমু কেন নিয়ে যাবে? বাপি কি করছে? আমতা আমতা করে সরিতা। না মানে, ওরা তো রোজই ব্যস্ত জীবন কাটায়, তাই এই আজকে রবিবার দিনটা একটু বিশ্রাম নেয়, ওরা ঘুমাচ্ছে। অবাক হয়ে বন্দনা দেবী বলেন, 12টা বাজতে চললো, এখনো তেনারা ঘুমোচ্ছেন? তোর বৌমা ঝিনুক বুঝি বেলা গড়িয়ে ওঠেন মহারানী, আর তুই খেটে মরিস? বলে ভাই বউয়ের প্রতি একরাশ দরদ উঠল। হয়তো বা আরো দরদুনি হয়ে পড়তেন, কিন্তু সরিতা যেন সেসব কথা উপেক্ষা করে একেবারে অন্য প্রসঙ্গ উত্থাপিত করল। তার ছোটদি একা এলে কেন? এতখানি পথ, অনুপম, যুথিকা আর পুঁচকেটাকেও নিয়ে এলে পারতে, আনন্দ হতো। পুঁচকেটাকে তো দেখতে যাওয়ারও সময় হচ্ছে না। কেমন আছে পুচকু, আমাদের অনুপম আর ঝিনুক? তীর লক্ষ্যচ্যুত হয় এবং বিপরীত তীর একেবারে নিজের সমস্যার মূল কেন্দ্রে এসে বিঁধেছে। তাই মুখটা বেঁকিয়ে যথাসম্ভব বিষ ঢেলে, আছে ভালোই, আমারই যত জ্বালা। তারপর ওপরের দিকে তাকিয়ে অনির্দিষ্ট কারোর দিকে তাকিয়ে প্রণাম করে। ওনার সাথে আমাকে নিয়ে গেলে এই জ্বালা জুড়তো। সংসার তো আমার ওনার সাথেই শেষ হয়েছে, এখন পরের সংসারের বোঝা হয়ে দিনাতিপাত করো। সরিতা বলে, তুমি হাত মুখ ধোও ছোটদি, আমি চা নিয়ে আসছি। কথার প্রসঙ্গ না ঘোরালে এই জ্বালা যন্ত্রণার সাতকাহন যে এখন চলবেই তা জানে সরিতা। আশু প্রয়োজনটা হঠাৎ করে সামনে উপস্থিত করে সরিতা চলে গেল রান্নাঘরে। এই ছোট ননদটিকে খুব ভালো করে চেনেন সরিতা। অসম্ভব মুখরা, কলহপ্রিয়া, কুটকাচালি পরায়ণা। তার উপর অকাল বৈধব্য পালনে অসম্ভব সূচিবায়ুগ্রস্ত হয়ে উঠেছেন। বুঝি বা মনের ভিতরটা যেমন রৌদ্রতপ্ত মরুভূমি, ঠিক মৌখিক বচনও তেমনি তেজদীপ্ত কর্কশ ধারালো। মাঝে মাঝে মনে হয় যেন কথা নয়, গরম আগুনের ফুলকি ছড়িয়ে যাচ্ছেন। সে ফুলকি যেখানেই পড়বে আগুন জ্বালিয়ে ছারখার করে দেবে। বয়সকালে তার বাতিগ্রস্ততা এমন পর্যায়ে পৌঁছেছে, স্বভাব এতখানি বিষাক্ত হয়ে উঠেছে যে এখন নিজের মেয়ে আনন্দী বেশি মায়ের কাছে এসে থাকে না। আড়ালে নিজের বৌদি যুথিকাকে বলে, ধন্যী তুমি বৌদি, এই শাশুড়ি নিয়ে চলছো, চাকরি সংসার সামলাচ্ছ।
ক্ষমতা আছে তোমার। মায়ের কথা শুনে চললে তো আমারই কবে ডিভোর্স হয়ে যেত। ভয়ে তো মায়ের সাথে বেশি কথাই বলি না। আসেও না আনন্দী বেশি বাপের বাড়ি। সেই এহেন ননদের হঠাৎ এহেন উপস্থিতিতে অনেক চিন্তা একসাথে উপস্থিত হয়েছে। বিয়ের পরে বছর পাঁচেক এই ননদের সাথে সে ছিল। গুণের সাথে সাথে রূপখানিও তেমনি খোলতাই মানানসই। তাই অনেক সময়ের জল ঘেঁটে তবে বন্দনা দেবীর বিয়ে হয়েছিল। সেই সময়খানি মনে করলে আজও কষ্ট হয় সরিতার। কত অপমান মান অভিমানের যুগ সে কাটিয়েছে। শাশুড়ি বৌমার সম্পর্ক চিরকালই সংসারে বিতর্কিত অম্লমধুর সম্পর্ক। কিন্তু এই ছোট ননদের উপস্থিতিতে সেই সম্পর্ক যেন আরো অসহনীয় দুর্বহ হয়ে উঠেছিল। অবশেষে সেই সম্পর্কের মাঝে ঝগড়া অসূয়া সন্দেহ হিংসার সেতু নির্মাণ করে তারপর বিয়ে হয়েছিল বন্দনা দেবীর। ভয় হচ্ছে আবারও। কদিন থাকবে কে জানে। ছেলে বউ সম্বলিত সংসারে এহেন ছর্দির উপস্থিতি যে বেশ ক্ষতিকর। সব দিক যথেষ্ট সামলে চলছে এখন সরিতা। যদিও সরিতা সুগৃহিণী, তবুও সুশৃঙ্খল সংসার করা এক, আর বিষের নজর থেকে সংসারকে অহর্নিশ বাঁচিয়ে রাখা আর এক। যেন ঝড়ের মুখ থেকে প্রতিনিয়ত প্রদীপের শিখা বাঁচিয়ে চলেছেন অনবরত। কিন্তু কতক্ষণই বা বাঁচাতে পারবেন। আকাশ থেকে সমস্যা টেনে আনা যার স্বভাব, সমস্যার তার অভাব হয় না। তাই তো সেদিন ঝিনুক রাত 10:30টার সময় অফিস থেকে ফিরলে ও এত রাত করে ফেরা হয়। বাপি আর তুমি তো একই অফিস। ও তো অনেকক্ষণই চলে এসেছে আজ। তবে তোমার? অবাক হয়ে ঝিনুক ভাবছে কি উত্তর দেবে এই অদ্ভুত প্রশ্নের। স্বামী স্ত্রী একই অফিসে চাকরি করলে একই সাথেই ছুটি হতে হবে বলে তো কোনো নিয়ম নেই। তবে এই বেনিয়মের প্রশ্নের উত্তর কি দেবে সে? তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। সরিতা এসে বিপদগ্রস্তাকে উদ্ধার করে খাবার টেবিলে ডাক দেয়। ঝপ করে টলমল এসে মায়ের কোলে ওঠে। ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে, তুমি খেতে দাও, আমি রেডি হয়ে আসছি মা, বলে ঝিনুক চলে যায় ভেতরে। শিকারী হস্তচ্যুত হওয়ায় মুখটা বেজার হয়। দিন গেল আলে থালে, রাতের বেলা বাতি জ্বলে। সারাদিন ছেলেকে নিয়ে দরদ নেই। ওই রানীর কাছেই ছেলে খাচ্ছে ঘুমোচ্ছে, অন্যের হাতে ছেলে খেয়ে মানুষ হচ্ছে। আর মা ব্যাগ কাঁধে চাকরি করছে। কাকে বললেন কে জানে। কারণ ওনার কথা এখন আর কেউ শোনেই না। ওনার সমস্যাগুলো নিয়েও এরা যে বিশেষ ভাবছে না, মাথা ঘামাচ্ছে না, এই 7 দিনে বেশ বুঝেছেন। কিন্তু ওনাকে তো সব কথা শোনাতেই হবে, সব ব্যাপারে কথা বলতেই হবে, আর সমস্যার সমাধান করতেই হবে। প্রথম 3-4 দিন যাকগে মরুকগে ভাব পোষণ করলেও হঠাৎ এখন তার মনে উদয় হয়েছে এ তো তার মায়েরই ফেলে যাওয়া সংসার। তিনি এখানেই মানুষ, সুতরাং এ সংসারে তারও অধিকার আছে মঙ্গলে অমঙ্গলে রক্ষা করার। আর এসে থেকেই তো তিনি দেখছেন সরিতার সংসারে সর্বত্র সমস্যা অমঙ্গলের ধূসর ছায়া। আসলে যার মনখানা পর্যন্ত অসুচি অমঙ্গলের ভারে ক্লেদাক্ত, তার চোখে শুভ সূচি মঙ্গল কখনো ধরা যে পড়বে না সেটাই স্বাভাবিক। আর এখানে তো চোখে এসে অসুচি যেন নিজেই ধরা দিচ্ছে। সরিতার সংসারে এঁটো কাটা আর আমিষ নিরামিষের বাছ বিচার নেই। বন্দনা দেবীর মায়ের আমলেই তো এই বাড়িতে প্রথম ফ্রিজ এসেছিল, কিন্তু সেখানে ছিল সতীলক্ষ্মীর মূর্ত প্রতীক। ডাইনিং রুমের এক কোণে কোনো মতে সব আমিষের নিদারুণ স্পর্শ এড়িয়ে সে কোনো মতে নিজের শুচিতায় রক্ষাপূর্বক দাঁড়িয়েছিল। তাই ফ্রিজেই কি এখনো আমিষের এমন সদর্প ঠাঁই হয়েছে, হতে দিয়েছে সে? যুথিকা তো আলাদাখানা ফ্রিজেই কিনে নিল। তার রান্নাঘরের 2টো গ্যাস ওভেন। যুথিকা মানতে বাধ্য শাশুড়ির বাছবিচার। সেভাবেই সে শাসনে রাখে যুথিকাকে। কিন্তু সরিতার আমলে এ কি হচ্ছে? ফ্রিজে এরা মাছ মাংস দই দুধ সব রাখে। তবে একাদশী সে পালন করবে কি করে? সুতরাং নির্দেশ এলো, তোরা ফ্রিজে ওসব আমিষ রাখবি না, বুঝলি? এই আমি যে কদিন আছি ফ্রিজ একদম পরিষ্কার করে রাখ। ঝিনুকের চিন্তা ঘনাই মুখে। কারণ সুবিধার্থে ওই ফ্রিজ সবসময় মাছটুকু রাখা হয়। এক মুহূর্তের চিন্তায় হেসে বলে, কিছু ভেবো না ছোড়দি, তোমার একাদশীর সবকিছু তোমার ভাই জোগাড় করে তোমার ঘরে রেখে দেবে। আর তোমার রোজকার খাবারও তোমার ঘরেই রাখা থাকবে। আমাদের সাথে তোমার খাবার ঠেকাও লাগবে না। হায় রে সংসার, এত সহজে এর সমস্যার যদি সমাধান হতো তবে তো সংসারেই স্বর্গ দর্শন করতো সবাই।
তা তো হওয়ার নয়, হলোও না। এবার বন্দনা দেবী এক গুরুতর সমস্যার অবতারণা করলেন। ছোট্ট টলমলের এক প্রশ্নে চমকে উঠল একদিন সরিতা। ঠাম্মি, জাত কি, ধর্ম কি, ওটা কার কার আছে, কার নেই গো? চমকে উঠলেও কোনো উত্তর না দিয়ে হাতের কাজ করতে করতে বললেন, পাকা ছেলে, যা ভোদার সাথে খেলগে যা। আর খবরদার, আনিকে বিরক্ত করবি না, ও একটু ঘুমাচ্ছে, কেউ বিশ্রাম নিলে তাকে বিরক্ত করতে নেই। কিন্তু টলমল একটুও নড়ল না, হাত নাড়িয়ে চোখে মুখে বেশ আশঙ্কা নিয়ে বলল, সে কি ঠাম্মি, তুমি তো কিছুই জানো না। যাদের জাত নেই তাদের সাথে কেউ খেলে না। ভোদার তো জাত নেই, তাই ভোদার সাথে ও খেলায় মানা আছে। কবে ওর জাত আসবে কে জানে। এইবার সরিতা নড়ে চড়ে বসলেন, বললেন, কি, কে বলল এসব ভুল কথা? টলমল বলে, পিসি ঠাম্মি বলেছে। ওর মতো বেজাতের সাথে খেলিস কেন, ওর মায়ের হাতে খাস কেন? সরিতে এবার চিৎকার করে উঠে বলে, একদম চুপ। আমি বলছি এসব কথা বলবে না আর কখনো, ভাববেও না। এই যে আমরা মানুষ, এই একটাই জাত, সবাই তাই, সবাই সমান। ধর্ম, মানুষের যা ধর্ম মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ করা, আর কিছু নেই কোথাও শোনা। যাও, ভোদার সাথে খেলা করো। ঠাকুরমা যে রেগে গেছে সেটা বুঝতে পেরে আচ্ছা ঠাম্মি বলে চুপচাপ বেরিয়ে যায় টলমল। এইবার সরিতা সোজাসুজি এসে বন্দনা দেবীকে বলেন, ছোড়দি, তুমি এসব কি বলেছ টলমলকে, জাত ধর্ম? বকুল দেবী বলেন, যা ঠিক সেটাই বলেছি, আমি দেখেছি, জেনেছি, তাই বলেছি। ঘোষাল বাড়ির নাতি একজন অন্য জাতের বউয়ের কাছে মানুষ হবে, এ আমি মানতে পারবো না। সরিতা বলে, তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? ও খুব ভালো মেয়ে, আমাদেরকে টলমলকে খুব ভালোবাসে। হঠাৎ করে বন্দনা দেবী বলেন, দোহাই তোদের, ওই রানীর কথা আমার সামনে তুলবি না। আর একটা কথা, ও যেন আমার খাবার দাবারে হাত না দেয়। আর ওই রানীর ছেলে ভোদা, ওর সাথে টলমলের মেলামেশা তোরা বন্ধ কর। উপস্থিত সকলেই অবাক। ঝিনুক বলে, কেন? রানীদির কাছেই তো ছোট থেকে টলমল মানুষ হচ্ছে। ওর ছেলে আর টলমল একসাথে এ বাড়িতেই বেড়ে উঠছে, সেই কবে থেকে, যেদিন থেকে ওর বড়কে তাড়িয়ে দিয়েছে। ও তো শুধু টলমলকে দেখাশোনা করে না, মা বাবারও দেখভাল করে। বড় ভালো ও, আমাদের ভালোবাসে খুব। এতটাই যে কাছেই ওর এক পিসির বাড়ি, তবু যায় না, এখানেই থাকে। এত বিশ্বস্ত লোক কোথায় পাবো বলো পিসি? আর টলমল ওকে খুব ভালোবাসে। ঝিনুকের কথায় মুখ বেঁকিয়ে এক কোঁচ বিষ ঢেলে পিসিমা এবার যে কথাখানা বললেন, তা শুনে শাশুড়ি বউ ভীত সন্ত্রস্ত চোখে ঘরের আশপাশটা একবার চোখ বুলিয়ে নিল। কি জানি, রানী এখানে এখন নেই তো, ও শুনলে কি হতো। তবে সেদিন রানী সেসব কথা না শুনলেও রানীর সম্পর্কে এবং ওর ছেলের সম্পর্কে নিজের মনের ধারণাটুকু যতক্ষণ পর্যন্ত না বন্দনা দেবী রানীকে জানাতে পারছিলেন, ততক্ষণ কেমন জানি শান্তি পাচ্ছিলেন না। কারণ বকুল দেবীর নির্দেশে এখন আর রানী এ ঘরে আসে না, ভোদাও আসে না। ওনার খাবার সরিতাই সুচিতা রক্ষাপূর্বক এ ঘরে রেখে যায়। একটা নতুন টেবিলও এই কদিনে কেনা হয়েছে। সব দিক সরিতা সামলাচ্ছে, তবু বন্দনা দেবী শান্তি হচ্ছে না। এক মুসলিম অনাথা মেয়েকে কিনা তার ভাই এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আর সেই মেয়ে কিনা রান্নাঘরে ঠাকুর ঘরে সর্বত্র করে বেড়াচ্ছে। ছি ছি, এ মেনে নেওয়া যায়? এর বিহিত একটা করতেই হবে। ভাগ্যিস সেদিন সকালে হঠাৎ ছাদে উঠেছিলেন, সেখানেই রানীর ঘরখানা। উঁকি মারতেই গা শিউরে উঠেছিল। রানী তখন এক মনে নামাজ পড়ছে। দেখা মাত্রই রাম রাম করতে করতে নেমে এসেছিলেন। তবে চলে যাননি সেই মুহূর্তে নিজের বাড়ি। এমনকি ওই দিন যখন রানীর সম্পর্কে ওর জাতপাত সম্পর্কে বলা কথা শুনে ভাই নির্মলবাবুও বলেছিলেন, ছোটদি, তোর এখানে থাকতে অসুবিধা হতে পারে, আমরা এত কিছু সত্যি মানি না রে। মানুষের একমাত্র ধর্ম তার মনুষ্যত্ব, এটা যদি তুই মানতে না পারিস তবে তোর এখানে থাকতে অসুবিধা হবে। তুই তবে, ভাইয়ের কথায় চোখ মুখ কেঁদে লাল করেছিলেন। সে রাতে খাননি পর্যন্ত, দমকে দমকে কেঁদে উঠেছিলেন, নিজের পোড়া কপালকে দায়ী করছিলেন। তবু রয়েই গেলেন।
ফোন করে করে অবশ্যই অন্যান্য আত্মীয়কে তার ভাইয়ের বাড়িতে থাকা দুর্ভোগের ইতিহাস গল্প করতে লাগলেন। এইবার একটু সন্দেহ হলো সরিতা আর নির্মলেন্দুর। এত কিছুর পরও ছর্দি বিদ্রোহ ঘোষণা করেও রয়ে গেলেন। আগে কয়েকবার এসেছিলেন, প্রতিবারই ঝগড়া করে চলে গেছিলেন, কিন্তু এবার রয়ে গেলেন কেন? তাছাড়া দিন 15 হয়ে গেছে, অথচ সবাই ফোন করছে, কিন্তু অনুপম যুথিকাকে উনি ফোন করছেন না। ওরাও একবারও ফোন করলো না। তবে এইবার অনুপম ফোন করলো তার ছোট মামাকে। মায়ের কি হয়েছে গো? সব শুনে মামা ভাগ্নে তো একচোট হাসাহাসি হলো। আর হঠাৎ করে এভাবে আসার কারণও জানা গেল। এবারের সমস্যা যুথিকার চাকরি, ওটি ছাড়তে হবে। বাচ্চা মানুষ করার জন্য ঘরে কোনো অ্যাটেন্ডেন্স ওরা রাখতে পারছে না। বন্দনা দেবী প্রচণ্ড অশান্তি করছেন, অথচ চাকরি যুথিকা বজায় রাখতে চায়। আর সেটার প্রতিবাদের জন্যই এখন তিনি ভাইয়ের বাড়ি। বৌমা চাকরি ছাড়লে তবেই ফিরবেন, নয়তো ধর্না অনশন জারি থাকবে। সরিতা, বাপি, ঝিনুক বলল, তবে তো পিসিমা আজ যাবেনই না। গম্ভীর হয়ে নির্মলবাবু বললেন, ছর্দি আর বদলালো না, সব জায়গায় সমস্যা সৃষ্টি করে থাকে। না নিজে শান্তিতে থাকে, না অন্যকে রাখে। আবার সমস্যা হলো, আজ বন্দনা দেবীর কিসের একটা ব্রত। সকাল থেকে স্নান সেরে ঠাকুর ঘরে, ওদিকে ছাদে ভোদা টলমল খেলা করছে। ওরা প্রায় সমবয়সী, একজনের টলমল 4 আর ভোদার 5 বছর। হঠাৎ ধুম করে শব্দ, সাথে সাথে ভোদার চিৎকার, কান্না। বাড়িতে এ সময় সরিতা আর রানী, নির্মলবাবু বাজারে, আর ওরা তো অফিসে এইমাত্র বেরিয়ে গেছে। আজ স্কুল ছুটি, তাই ওরা খেলছে। টলমলের হাউমাউ কাঁদতে কাঁদতে ছুটে আসতে দেখে রানী সরিতা ছুটে আসে। তারপর টলমলের আধো আধো বুলিতে যা বোঝা গেল, লুকোচুরি খেলতে গিয়ে ভোদা ঠাকুর ঘরের দরজার কোনায় লুকোতে গিয়েছে। অমনি পিসি ঠাম্মি ওখান থেকে টেনে বের করে এনে ঠেলা মেরেছে যে ভোদা ছিটকে মেঝেতে পড়ে একটা ঠাকুরের বাসনে লেগে মাথা ফেটে গেছে, হড়হড় করে রক্ত পড়ছে। রানী ছুটে যায়, ছেলেকে কোলে তুলে দৌড়োয় ডাক্তারের কাছে। কিন্তু তারপর যখন বাড়ি ফেরে রানী, তখন ছেলেকে পিসির বাড়ি রেখে আসে। শুধু নিজের আর ভোদার কিছু জামা কাপড় নিয়ে চলে যায়। সরিতা কত বলে, ওরে রানী যাস না, ভোদা কি আমাদের কেউ না? আমাদের খারাপ লাগেনি? রানী বলে, মা, আমাকে তো আমার ছেলেটাকে দেখতে হবে। বেরিয়ে যায়, টলমল আঁচল টেনে ধরে। চোখের জল চোখেই চেপে রেখে বেরিয়ে যায় রানী। মুখে বলে যায়, ছেলেটার জ্বর এসেছে, কদিন কাজে আসতে পারবো না মা। ঠোঁট চেপে সরিতা বলে, তোকে কি আমরা সেই চোখে দেখি রে? ঠিক সেই সময় ঝিনুক আর অনুপম ফেরে অফিস থেকে। সব শোনে, ছুটে যায় ভোদাকে দেখতে। আর ঘরে বসে বন্দনা দেবী সব দেখে ঠোঁট টিপে বলে, আদিক্ষেতা। প্রায় দিন 7 হয়েছে রানী আর আসেনি। আঘাত সামান্যই ছিল, অনেকটা ঠিক হয়েছে। ঝিনুক গিয়ে 2 দিন দেখে এসেছে। নির্মলবাবু সরিতা রোজ যাচ্ছে ভোদাকে দেখতে, কিন্তু টলমলের এক বায়না, আনি কবে আসবে। ওরা এখানে কেন আসছে না? সরিতাও রানীকে বলেছে, তুই চল, ও বাড়িতে থাকবি আমাদের সাথে। কিন্তু রানী, না মা, আর থাকা যায় না। পিসিমা তো ঠিকই বলেছেন, তোমাদের দয়ায় কেন আমি ছেলে মানুষ করব বলো? সত্যি তো, আমার কি ক্ষমতা? আমার যতটুকু ক্ষমতা সেরকমই মানুষ হবে আমার ভোদা। ওখানে থাকলে টলমলকে দেখলে ওরও চাহিদা বাড়বে। পিসিমা তো ভুল কিছু বলেনি। সরিতা নির্মল চোখাচোখি করেন। সরিতা বলে, এইসব তোকে কখন বললো আবার? মাথা নিচু করে রানী বলে, আমি অন্য বাড়ি কাজ নিয়ে নেব। প্রয়োজনে এই সেলাই শিখেছিলাম, মেশিনটাও আছে, সেলাই করব। দেখো, আমি ঠিক এসব করে আমার ভোদাকে মানুষ করব। সরিতা বলল, টলমলকে ছেড়ে থাকতে পারবি? এই 5টা বছর ওকে কিভাবে তুই মানুষ করেছিস আমি দেখেছি। ওর মায়ের করোনার সময় বুকের দুধ পর্যন্ত খাইয়েছিস তুই। ডুকরে কেঁদে উঠে ঠোঁট চাপে রানী। বলে, পারবো না কেন মা, আমি কাজের লোক, ওইটুকু করতেই হয়। সরিতা বলে, আর আমি যে টলমলকে বলে এলাম ভোদাকে আনিকে আনতে যাচ্ছি। রানী বলে, তোমার ওকে আশা দেওয়া ঠিক হয়নি। নির্মলবাবু বললেন, তবে তুই আমাদের পর করে দিলি অন্য কারো কথায়, ইন্ধনে। রানী বলে, পিসিমা তোমাদের আত্মীয়, আমি অনাত্মীয় বাবা মশাই।
উনি তোমাদের আপনার লোক, আমি পর। নির্মলবাবু বললেন, কি জানি, জানি না রে, কিভাবে এই আত্মার বন্ধন হয়। ভালো থাকিস সোনাবাবুকে নিয়ে। সেদিন তারপর ঠাম্মির কাছে ওরা আর আসবে না শুনে টলমলের প্রচণ্ড কান্না। মাঝরাতে জ্বর, প্রবল জ্বর, আর খালি ভোদা আনি আয় না খেলবো বলে যাচ্ছে। আইস ব্যাগ, জল, এমনকি ওষুধ পর্যন্ত কাজ করছে না। অবশেষে ভোর রাতে নার্সিংহোমে ভর্তি করতে হলো। জ্বর কমলো। ডাক্তার বলল, ভোদা আনিকে ওদেরই ওর চাই। এখন জ্বরটা নেই, তবে জ্বর আবার আসতে পারে। একজন নার্স বলল, কাল সারা রাত অচৈতন্য অবস্থায় ওদের নামই করে গেছে। এমন সময় সবাই তাকিয়ে দেখে নির্মলবাবু রানী আর ভোদাকে নিয়ে রুমে ঢুকছে। টলমলকে জড়িয়ে ধরে রানী। চোখের জলে ভেসে যাচ্ছে রানী। আর টলমল আর ওদের মা ছেলের ভালোবাসা। ভোদাও জড়িয়ে ধরে ওদের। ভোদা বলে, মা তুমি আর কেঁদো না, তোমারও তো জ্বর। ঝিনুক রানীর কপাল ছুঁয়ে বলে, সে কি রে, তোর তো জ্বর। ভোদা বলে, কাল ঠাম্মি দাদান চলে আসার পরে মা খুব কেঁদেছে, খায়ওনি, তাই তো জ্বর এসেছে। বন্দনা দেবী কেবিনের এক কোণে কোনো মতে দাঁড়িয়েছিলেন। এইবার নির্মলবাবু ওনার কাছে গিয়ে বলল, ছোটদি, তোর ট্রেনের টিকিট কেটে দিয়েছি, বিকেলেই ট্রেন। আশা করি তোর এখানে থাকার শখ এবার মিটে গেছে। মুখে আঁচল গুজে আবার নিজের কপালের জ্বালা যন্ত্রণার সাতকাহন আওড়াতে লাগলেন। এই তিন ভুবনে যে তার কোথাও থাকার জায়গা নেই, তা ওই নার্সিংহোমের কেবিনেই চিৎকার করে বলতে লাগলেন। তারপর এতদিনে ফোন করলেন ছেলে অনুপমকে, আমি যাচ্ছি, স্টেশনে থাকবি। আরও কি কি সব বলতে যাচ্ছিলেন। নার্স এসে বলল, আপনি একটু আস্তে কথা বলুন, এটা নার্সিংহোম। উপস্থিত সকলেই চোখাচোখি করে স্মিত হাসি বিনিময় করল। আর ছোট্ট টলমল এবার নিশ্চিন্তে তার আনিমায়ের আদর খেতে লাগলো। আর ঝিনুক এসে জড়িয়ে ধরলো রানীকে, বলল, আমরা একসাথে মায়ায় মমতায় মানুষ করে তুলবো আমাদের দুই ছেলেকে একসাথে। মাথা নাড়ে রানী। রানীর পিসি হাসি নিয়ে বলে, কাল ঈদের নেমন্তন্ন তোমাদের সবাইকে আমার বাড়ি। আর ওদিকে নির্মলবাবু যাওয়ার টিকিটখানা এগিয়ে দিলেন বন্দনা দেবীর দিকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।